নমস্কার, প্রাইম ডেস্কের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে ইরানি সংবাদ মাধ্যমের দাবি ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। রাজধানী তেহরান সহ একাধিক শহরে বিস্ফোরণ ও ব্যাপক হতাহতের ঘটনায় ক্রমেই জটিল আকার ধারণ করছে পরিস্থিতি। পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইরান। জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি মিলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিক থেকেও। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিনের টানাপোড়েন এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের। মধ্যপ্রাচ্যে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ এজেন্সি। হামলায় খামেনির পরিবারের একাধিক সদস্য, মেয়ে, জামাতা, নাতনি ও পুত্রবধূ নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে রিপোর্টে। প্রেক্ষিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শোক মিছিল ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বিভিন্ন শহরে। খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। একই সঙ্গে শিগগিরই বিপজ্জনক ও ব্যাপক অভিযানের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী, যা এই অঞ্চলে মার্কিন অধিকৃত এলাকা ও তথাকথিত সন্ত্রাসী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পরিচালিত হবে বলে জানিয়েছে ইরান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 এপ্রিল 1939 সালে ইরানের ধর্মীয় শহর মাশহাদের এক ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি শাহের নীতির বিরোধিতা করেছিলেন এবং ইসলামী শাসনের পক্ষে ছিলেন তিনি। এমনকি 1963 সালে শাহের বিরুদ্ধে বক্তৃতার জন্য গ্রেফতার করা হয়েছিল তাকে। ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়, যার ফলে উৎখাত হয় শাহের সরকার। এই সময় ইরানের ধর্মীয় নেতা খামেনি দেশে ফিরে আসেন এবং একটি নতুন ইসলামী সরকার গঠন করেন। বিপ্লবী কাউন্সিলে নিযুক্ত করা হয় এবং পরে উপ প্রতিরক্ষা মন্ত্রী করা হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে। 1981 সালে তেহরানের একটি মসজিদে ভাষণ দেওয়ার সময় বোমা হামলা হয় খামেনির উপর। একই বছর আরেকটি বোমা হামলায় মৃত্যু হয় তৎকালীন রাষ্ট্রপতির। পরবর্তী নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেন খামেনি এবং ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হন তিনি। 1989 সালে খামেনির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতা বা রাহবার নিযুক্ত করা হয় খামেনিকে। এরপরেই পরিবর্তন আনা হয় সংবিধানে। সমর্থকরা তাকে ইসলামী ব্যবস্থার একজন শক্তিশালী রক্ষক হিসেবে বিবেচনা করেন। অন্যদিকে তাকে কঠোর এবং অনমনীয় শাসন ব্যবস্থা পরিচালনার অভিযোগ করেন সমালোচকরা। পররাষ্ট্র বিষয়েও ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নিয়েছিলেন খামেনি, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মুখোমুখি অবস্থান। বরাবরই ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির আহ্বান জানিয়েছেন খামেনি। প্রায় 4 দশক ধরে কঠোর হাতে দেশ শাসন করা এই প্রবীণ নেতা আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে 88 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর উপর। তবে এখন আদৌ এই পরিষদ বৈঠকে বসার ঝুঁকি নিতে পারবে কিনা তা স্পষ্ট নয়, কারণ ইরান সরকারকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনার আবহ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। এর জেরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানির রুট
হরমুজ স্ট্রেইট। এই প্রণালী দিয়েই ভারতের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল আমদানি হয়। ফলে সম্ভাব্য অবরোধের প্রভাব পড়তে পারে দেশের জ্বালানি সরবরাহ, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং সোনা রূপার দামে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা ভারতের সামগ্রিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ স্ট্রেইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে ভারতের অর্থনীতিতে। 2026 সালের জানুয়ারি-ফেব্রুয়ারির সময়ে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় 50% আসার সম্ভাবনা রয়েছে এই রুট দিয়ে। ফলে প্রণালীটি বন্ধ হয়ে গেলে সরবরাহে আকস্মিক ঘাটতি তৈরি হবে এবং আন্তর্জাতিক বাজারে তীব্রভাবে বৃদ্ধি পেতে পারে তেলের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুডের গড় দাম প্রায় $66 প্রতি ব্যারেল। বিশেষজ্ঞদের আশঙ্কা, হরমুজ প্রণালীর একদিনের জন্য বন্ধ থাকলে $120 থেকে $150 পর্যন্ত পৌঁছাতে পারে কাঁচা তেলের দাম। রুটটি অনিরাপদ হয়ে পড়লে তেলবাহী জাহাজকে পশ্চিমা নৌবাহিনীর সুরক্ষায় চলাচল করতে হতে পারে, যার ফলে সরবরাহ ধীর হবে এবং বাড়বে পরিবহন ব্যয়। অপরিশোধিত তেলের দাম বাড়লে বৃদ্ধি পাবে পেট্রোল ও ডিজেলের মূল্য। ভারতে অধিকাংশ পণ্য, ফল, সবজি, দুধ, শস্য সড়ক পথে পরিবহন হয়। ডিজেলের মূল্য বৃদ্ধি পরিবহন খরচ বাড়াবে, যা শেষ পর্যন্ত খুচরা বাজারে বাড়াবে মূল্যস্ফীতি। উচ্চ জ্বালানি ব্যয় কর্পোরেট মুনাফায় চাপ সৃষ্টি করবে। মুদ্রাস্ফীতি বাড়লে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। যুদ্ধজনিত অনিশ্চয়তায় বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজি তুলে নিতে পারেন, ফলে পতনের ঝুঁকি বাড়বে ভারতীয় বাজারে। ভূরাজনৈতিক উত্তেজনার সময় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ এড়িয়ে নিরাপদ বিনিয়োগে ঝোঁকেন। ঐতিহাসিকভাবে সোনা সেফ হ্যাভেন হিসেবে বিবেচিত হওয়ায় চাহিদা বাড়তে পারে, যার প্রভাবে দাম বৃদ্ধি পাবে স্বর্ণের। রূপার ক্ষেত্রেও দেখা যেতে পারে একই প্রবণতা। 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ স্ট্রেইট পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে। এর সবচেয়ে সরু অংশ মাত্র 33 কিলোমিটার প্রশস্ত। বিশ্বের প্রায় 20% পেট্রোলিয়াম এই পথ দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় 17.8 থেকে 20.8 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও জ্বালানি এই রুট অতিক্রম করে। সৌদি আরব, ইরাক, কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরানও তাদের তেল রপ্তানির জন্য এই পথের উপর নির্ভরশীল। ইরান নিজেই প্রতিদিন প্রায় 1.7 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে এই প্রণালী দিয়ে। ফলে প্রণালী বন্ধ হলে বড় ধাক্কার মুখে পড়বে ইরানের অর্থনীতিও। ভারতের ক্ষেত্রেও এই রুট কেবল জ্বালানি আমদানির জন্য নয়, রপ্তানির দিক থেকেও গুরুত্বপূর্ণ। দেশের মোট অতেল রপ্তানির 10%-এর বেশি, যেমন বাসমতি চাল, চা, মশলা ও প্রকৌশল পণ্য এই পথ দিয়ে পৌঁছায় গন্তব্যে। তবে ইতিমধ্যেই বিকল্প সরবরাহ উৎসের দিকে নজর দিচ্ছে নতুন দিল্লি। উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশ থেকে তেল আমদানি বাড়ানোর নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রয়োজনে ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকেও করা হতে পারে তেল সরবরাহ। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে যে কোনো সামরিক বা রাজনৈতিক অস্থিরতা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে ভারতের জ্বালানি, নিরাপত্তা, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং মূল্যবান ধাতুর বাজারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে আগরতলা বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া বা SUCI আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের দাবি তোলা হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। ইরানের উপর ইসরায়েলের সামরিক আক্রমণকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। এ প্রেক্ষাপটে আগরতলার বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া বা SUCI। এই আগ্রাসনমূলক হামলা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়,
এর প্রভাব মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে বলে মনে করে সংগঠন। দলীয় নেতৃত্বের দাবি, ইরানের উপর চলমান সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র সার্বভৌমত্বের পরিপন্থী। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে, যা বিশ্ব শান্তির জন্য উদ্বেগজনক। সমস্ত সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে বিনা প্ররোচনায় ইরানের উপর হামলা করেছে এবং সর্বশেষ খবর অনুসারে ইরানের দীর্ঘদিনের শাসক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সহ তার পরিবারের বহু লোকজন এবং দেশের শত শত নাগরিক হত হয়েছে এবং ইরানের বড় বড় শহরগুলিতে লাগাতারে বোমাবর্ষণ ঘটছে। এই যে আমেরিকা এবং তার দোসর ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটার পর একটা দেশের উপর আক্রমণ করছে, আপনারা জানেন। অতি সম্প্রতি ভেনেজুয়েলার আক্রমণ করে মাদুরোকে অপহরণ করে তার দেশে নিয়ে যায়। বর্তমানে কিউবাকে হুমকি দেখাচ্ছে, সেই কিউবাকে দখল করার হুমকি দেখাচ্ছে। ফলে সারা বিশ্বের এই যে অবস্থা, সমস্ত ছোট ছোট রাষ্ট্রগুলি তাদের সার্বভৌমত্ব হারানোর, গণতন্ত্র রক্ষা করার পারছে না, তারা ভয় পাচ্ছে। বিশ্বের জনগণ, এই সারা বিশ্বব্যাপী যে যুদ্ধের উন্মাদনা চলছে, এতে অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, জনগণের উপর চাপ বাড়ছে। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসরায়েলের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তোলেন। যুদ্ধ ও সংঘাতের ফলে সাধারণ মানুষের প্রাণহানি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং অর্থনৈতিক বিপর্যয় আরও তীব্র আকার ধারণ করছে। আন্তর্জাতিক মহলের নিরপেক্ষ ও দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ ছাড়া এই সংকট নিরসন সম্ভব নয় বলেও মত প্রকাশ করে সংগঠন। বিশ্বের যে বৃহৎ শক্তিধর দেশগুলি আছে, সাম্রাজ্যবাদী দেশ, এই দেশগুলি নীরব ভূমিকা পালন করছে। আমাদের দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি ঐতিহ্যবাহী দেশ। কিছুদিন পূর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করেন এবং তাকে বন্ধুত্বের প্রতীক বলে ঘোষণা করেন। আসার কয়েকদিনের মধ্যেই এইভাবেই একতরফাভাবে ইরানের উপর আক্রমণ। আমরা দাবি করছি যে ভারতবর্ষের সরকার ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন এবং সারা বিশ্বের জনগণ এই সাম্রাজ্যবাদী আমেরিকা ইসরায়েল জোটের যে পরপর আক্রমণ, তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট আজ দেশব্যাপী এই বিক্ষোভ সমাবেশ সংগঠিত করছে। দলীয় পতাকা ও প্লেকার্ড হাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান এদিনের কর্মসূচিতে। মূলত আন্তর্জাতিক পরিস্থিতির প্রতি উদ্বেগ এবং আগ্রাসনমূলক যুদ্ধবিরোধী অবস্থানকে সামনে আনার উদ্দেশ্যেই এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছে সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে রবিবার আগরতলায় এক মৌন মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। রাজধানী সিটি সেন্টারের সামনে সমবেত হন সংগঠনের সদস্য ও সমর্থকেরা। তাদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড ও শান্তির বার্তা বহনকারী ব্যানার। মিছিল শেষে নিরীহ শিশু সহ নিহত সাধারণ মানুষের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে নিবেদন করা হয় শ্রদ্ধা। আমেরিকার প্ররোচনায় ইরানের ওপর যে সামরিক হামলা সংঘটিত হয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। এই হামলায় ইরানে প্রায় 150 শিশু সহ বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে, যা গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন সংগঠনের নেতৃত্ব। এই ধরনের অমানবিক ও বর্বরজনিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংগঠন। পাশাপাশি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে নেওয়ার দাবিও করেন সংগঠনের নেতৃত্ব।
আপনারা সবাই জানেন, সারা বিশ্ব জানে যে আমেরিকার প্ররোচনায় ইরানের উপর ইসরায়েল গত কয়েকদিন ধরে বোমাবর্ষণ করে চলেছে এবং এই বোমাবর্ষণ শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে নয়, সাধারণ নিরীহ মানুষদের উপর বোমাবর্ষণ করা হচ্ছে। সবচাইতে দুঃখজনক ঘটনা, গত দুদিন আগে স্কুল চলাকালীন অবস্থায় ছোট ছোট শিশুরা যেখানে লেখাপড়া করে, 5 থেকে 6 বছর যাদের বয়স, এরকম একটা গার্লস স্কুলের মধ্যে ইরানের দক্ষিণ অংশের একটি শহরের মধ্যে বোমা পড়ে ইসরায়েল সে বোমা বর্ষণ করে। এর ফলে এখন অবধি যা খবর, সেখানে প্রায় 250 মতো শিশু আহত হয়েছে। এখন অবধি প্রায় 150 মতো 5 থেকে 6 বছরের ছোট শিশু মারা গেছে। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি, গোটা বিশ্বের জনমত এর বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে এবং আমরা দাবি করছি অবিলম্বে আমেরিকা প্ররোচনা দিয়ে ইসরায়েলকে দিয়ে যে যুদ্ধ বাঁধিয়েছে সে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। গোটা পৃথিবীর জনমত এই যুদ্ধের বিরুদ্ধে। আমরা অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে আজকে শহরে মৌন মিছিল সংগঠিত করে এখানে সেই শিশুদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমেরিকা এবং ইসরায়েলের যে ষড়যন্ত্র চক্রান্ত তার বিরুদ্ধে ধিক্কার জানাতে এখানে আমরা মোমবাতি জ্বালিয়েছি। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি, পেনশন এবং গ্রুপ ডি মর্যাদা কার্যকর করার দাবিতে নতুন করে সরব হয়েছে কর্মী সংগঠন। ত্রিপুরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় বহাল থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে এক আলোচনার সভার আয়োজন করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী 7% সুদ সহ গ্র্যাচুইটি প্রদান এবং অবসরকালীন আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আহ্বান জানানো আলোচনা সভা থেকে দাবি করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের দাবি নতুন করে জোরালো হয়ে উঠল আদালতের রায় কার্যকর না হওয়াকে কেন্দ্র করে। গ্র্যাচুইটি, পেনশন, গ্রুপ ডি মর্যাদা এবং অবসরকালীন 5 লক্ষ টাকার এককালীন অনুদান প্রদানের দাবিতে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পারদের উদ্যোগে আগরতলার নজরুল কলাক্ষেত্রে এক বিস্তারিত আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার। বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা অংশ নেন এবং আদালতের রায় অবিলম্বে কার্যকর করার দাবি তোলা হয় সেই সভায়। 2024 সালের মে মাসে 1972 সালের গ্র্যাচুইটি আইন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে গুরুত্বপূর্ণ এক রায়ে জানায় ত্রিপুরা হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে ঘোষণা করে তারা গ্র্যাচুইটি পাওয়ার আইনগত অধিকারী। একই সঙ্গে 2023 সালের একটি রাজ্য সরকারি স্মারকলিপি বাতিল করে 7% বার্ষিক সুদ সহ প্রাপ্য অর্থ পরিশোধের নির্দেশ দেয় ত্রিপুরা উচ্চ আদালত। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে বিষয়টি পৌঁছায় সুপ্রিম কোর্টে, তবে হাইকোর্টের রায় বহাল রাখে সর্বোচ্চ আদালত। ফলে আইনি দিক থেকে কর্মীদের দাবির পক্ষে চূড়ান্ত অবস্থান স্পষ্ট হলেও বাস্তবায়ন এখনো না হওয়ায় ক্ষোভ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মধ্যে। ভারতবর্ষে দেখেন, সুপ্রিম কোর্ট ভারতবর্ষের একটা রায় আমরা পেয়েছিলাম আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা। হ্যাঁ, আমাদেরকে এককালীন টাকাটাকে বাড়িয়ে দেওয়া এবং আমাদেরকে নিয়মিত করা, এবং সুপ্রিম কোর্টের পরে একটা হাইকোর্টের থেকেও একটা রায় বাড়িয়েছে যে আমাদেরকে নিয়মিত করা এবং আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা। তো ওই বিষয়টাকে নিয়ে আমরা আজকে একটা আলোচনা সভা রাখছি, ওইটাকে প্রদান করা। আমরা চাই ভারতীয় জনতা পার্টি, যেহেতু সবকা সাথ সবকা বিকাশ, আমরাও নারী শক্তি, আমরা কিছু পাই না তা না, আমরা যেমন ঘর চালাতে পারি সেম আমাদেরকে আমাদের একটা নাম আছে সমাজসেবিকা। আমরা এরকম করি, যেমন অন্তর্দয় পরিবারকে গভর্নমেন্ট 2000 টাকা দেয়, কিন্তু ওইটা আগে আমরা দেই, তারপরে ওইটা আমরা দপ্তরের কাছে জানাই, তারপরে ওই টাকাটা আমাদেরকে 2 মাস 3 মাস পরে আমাদেরকে দেওয়া হয়, কিন্তু ওইটা পরিবেশনটা কিন্তু আমাদের করতে হয় আগে। তো এর জন্যই আমরা সমাজসেবিকা। যেমন আমরা পোলিও বাড়ি বাড়ি গিয়ে একবার আমরা বসে যে কোনো হেলথ ক্যাম্পে আমরা করেছি, এরপর আবার কোন বাচ্চা পায়নি ওদের মুখে 2 ফোঁটা দেওয়া, বক্স নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, এরকম প্রচুর গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হয়। কোভিড পরিস্থিতিতে এরকম দিদিমণিরা
আমরা মানে বাড়ি বাড়ি গিয়ে মানে কে কোভিড পরিস্থিতিতে মানে ওরা মানে কীভাবে পড়েছে এইগুলো আমরা রিপোর্ট আনা, এগুলো আনতে গিয়ে অনেক দিদিমণিরা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেছে। এরকম গুরুত্বপূর্ণ কাজ আমরা নিয়ত করেই চলছি। এরপরে আগে অঙ্গনবাড়ি দিদিমণিদের একটা কথা বলা হতো যে ওরা সেন্টার থেকে জিনিস নিয়ে জায়গা, এটা নিয়ে যায় সেটা নিয়ে যায়, কিন্তু এখন বর্তমানে আমরা যে অঙ্গনবাড়ি দিদিমণিরা যে আমরা সেন্টারগুলো চালাচ্ছি, আমাদের সমস্ত জিনিস যা দেওয়া হচ্ছে সমস্ত কিছু সিস্টেম অনুযায়ী, যেমন পোষণ টাকার অ্যাপসের মাধ্যমে একটা বেনিফিশিয়ারিদেরকে আমরা খাওয়ান পরিবেশন করি, ওইগুলি ফেস ক্যাপচার করা হয়। ফেস ক্যাপচার করলে প্রতিটা বেনিফিশিয়ারির কাছে মেসেজ চলে যায় যে ওরা অঙ্গনবাড়ি সেন্টার থেকে এই জিনিসগুলি পাবে, সরকারি পরিষেবাগুলি পাবে। ওইগুলি আমরা দায়িত্বপূর্ণভাবে আমরা দিয়ে অনবরত মানে আমরা দিতেই চলেছি, কিন্তু আমাদের বাজার রেটে বিলটাও আমরা পাচ্ছি না। বছরের পর বছর অল্প সম্মানের বিনিময়ে মাতৃ ও শিশু পুষ্টি, স্বাস্থ্য সেবা এবং প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি পরিচালনা করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, অথচ অবসর পরবর্তী আর্থিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে তারা বঞ্চিত। গ্রুপ ডি পদে স্বীকৃতি প্রদান, আদালতের নির্দেশ অনুযায়ী গ্র্যাচুইটি অবিলম্বে প্রদান, নিয়মিত পেনশন চালু, অবসরকালীন 5 লক্ষ টাকার এককালীন অনুদান দাবি রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ির যারা হেল্পার্স আছেন এবং ওয়ার্কার্স আছেন তাদের বিষয়ে বিভিন্ন বিষয়ে উনিও চিন্তা করেন। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় 10,275টিরও বেশি সক্রিয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আগামী দিনে এই সংখ্যা 10,556-এ উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে সরকার। 1 এপ্রিল 2023 সাল থেকে 1,402 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 1,615 জন সহায়িকা নতুন করে নিয়োগ পেয়েছেন রাজ্যে। পোষণ কর্মসূচির আওতায় পরিষেবা আরও কার্যকর করতে কর্মীদের মধ্যে 11,130টি স্মার্টফোন বিতরণ করেছে সরকার। কর্মীদের বক্তব্য, একদিকে সরকার অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্প্রসারণে জোর দিচ্ছে এবং প্রযুক্তিগত সহায়তা বাড়াচ্ছে, অন্যদিকে আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও আর্থিক অধিকার বাস্তবায়নে দেরি করছে। এতে কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। সর্বোপরি আইনি লড়াইয়ে সাফল্য পাওয়ার পরও বাস্তব সুবিধা না পাওয়ায় অনিশ্চয়তা ও ক্ষোভ দানা বাঁধছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে। রাজ্য সরকার কবে আদালতের নির্দেশ কার্যকর করে তাদের দীর্ঘদিনের দাবির সুরাহা করে তার দিকেই চেয়ে রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাহাড় এলাকায় তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। সংগঠন মজবুত করতে জোর প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। তিলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের এডিসি এলাকার দুষ্কিতে আয়োজিত যোগদান সভায় শতাধিক ভোটার বিজেপিতে যোগ দেওয়ায় মত বিষয়গুলো পাহাড় রাজনীতিতে দিচ্ছে নতুন সমীকরণের ইঙ্গিত। এদিনে যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাহাড় রাজনীতিতে তৎপরতা বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। জনজাতি এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে ভারতীয় জনতা পার্টি। সেই ধারাবাহিকতায় রবিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের এডিসি এলাকার দুস্কিতে আয়োজিত এক যোগদান সভায় বিজেপিতে যোগ দেন শতাধিক ভোটার। সভায় উপস্থিত থেকে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দলে স্বাগত জানান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তবে এদিনের যোগদান সভাকে কেন্দ্র করে উত্তেজনার অভিযোগও সামনে আসে। সকাল থেকে তীব্রামথা সভা বানচালের অপচেষ্টা চালায় এবং কয়েকজন ভোটারকে হুমকি দিয়ে সভায় অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করে বলে জানিয়েছেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। সকাল থেকে তীব্রামথা ভীষণ তাণ্ডব শুরু করেছিল। তারা প্রচুর চেষ্টা করেছে আমাদের জনসভাকে বানচাল করে দেওয়ার। তারপরেও আজকে আমাদের এখানে 10-12 পরিবারের 50 জনের উপর ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এবং আগামী দিনে আমাদের এই যোগদান অব্যাহত থাকবে, কারণ মানুষের ভুল ভাঙছে। জনজাতি ভাই বোন যারা তীব্রামথা এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে যারা যুক্ত ছিল, কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত ছিল,
তারা আজকে বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া, মোদি মানিক শাহের সরকার ছাড়া তাদের ডেভেলপমেন্ট কখনোই সম্ভব নয়। তারা ভুল বুঝতে পেরে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে আমাদের এই দুস্কি এলাকার আমাদের বুথ প্রেসিডেন্ট এবং আমাদের শক্তি কেন্দ্র প্রমুখদের সাথে যোগাযোগ করে এবং আজকে দিন তারিখ হয় এবং তারা আজকে আমাদের সাথে যোগদান করে। অনেক মানুষকে তারা আটকে নিয়েছে ভয়ভীতি দেখে। পাহাড় এলাকার মানুষ উন্নয়নমুখী রাজনীতির পক্ষেই রায় দিচ্ছেন। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলে এদিনের যোগদান সভায় জানিয়েছেন বিধানসভার মুখ্য সচেতক। পাহাড়ের মানুষ ইতিমধ্যেই উপলব্ধি করেছেন যে তাদের সার্বিক উন্নয়ন এবং স্থিতিশীল প্রশাসন নিশ্চিত করতে সক্ষম বিজেপি। তাই অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে এদিনের যোগদান সভায় উল্লেখ করেন কল্যাণী সাহা রায়। শিলংয়ে একের পর এক বিল্ডিং হবে, শিলংয়ে হোটেল হবে, আগরতলায় বিয়ে বাড়ি চালাবে, অথচ আমার গরিব যারা জনজাতি আছে তারা খাবার পায় না, তাদের বাচ্চাদের শিক্ষা স্বাস্থ্য হয় না। কিন্তু আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহা চাইছেন যে খুমলুং কেন গোটা রাজ্য জুড়ে জনজাতিদের বিকাশ হবে। আমরা চাই জাতি এবং জনজাতি মিলেমিশে আমরা একসাথে থাকবো, প্রত্যেকের উন্নয়ন হবে, প্রতি ঘরে উন্নয়ন হবে, প্রতি ঘরে সুশাসন যাবে। এডিসি নির্বাচনকে ঘিরে পাহাড় এলাকায় ক্রমবর্ধমান রাজনৈতিক তৎপরতা আগামী দিনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যের জনজাতি এলাকাগুলিতে বিজেপির এই ধরনের কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ সেই বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটেরই একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলায় যানজট নিয়ন্ত্রণ ও স্মার্ট সিটি প্রকল্পে সহযোগিতার লক্ষ্যে সভা করেছে ভারতীয় জনতা মজদুর সেলের ই-রিকশা ও ইলেকট্রিক অটো চালক সংগঠন। শহরকে যানজট মুক্ত রাখতে চালকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার উপর জোর দিয়ে জগৎপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা শ্রমিক সেল ই-রিকশা এবং ইলেকট্রিক অটো চালকদের এই সাংগঠনিক বৈঠক। আগরতলার ক্রমবর্ধমান ট্রাফিক চাপ মোকাবেলায় চালকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। শহরের প্রধান সড়ক ও ব্যস্ত মোড়গুলোতে যাত্রী ওঠানামার সময় নিয়ম না মানার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই অটোরিকশা, রিকশা ও ই-রিকশা চালকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয় নির্দিষ্ট স্টপেজ ব্যবহার করে যাত্রী তোলানামা করতে এবং ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলতে। প্রশাসনের পাশাপাশি চালকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা থাকলে আগরতলাকে আরও সুসংগঠিত ও যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তোলা যাবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। আলোচনা সভার মূল বিষয়বস্তু হইল আগরতলা শহরে যানজট মুক্ত করার লিগা শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নেওয়া উচিত। কারণ সরকার বা মিউনিসিপ্যাল কর্পোরেশন চাইলেই শহরকে যানজট মুক্ত করতে পারতো না, যার লেগা পরিবহন দপ্তরও বিভিন্ন রকম ভূমিকা নিছে। পিঙ্ক কালারের অটো মাধ্যমে তারাও যানজট মুক্ত করার চেষ্টা করতেছে। আমরা মনে করি যে এর মধ্যে আমাদেরও কিছুটা ভূমিকা থাকা উচিত, কারণ অটো বা টমটম শ্রমিকরা যদি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নামায় তাহলে যানজট মুক্ত কোনোদিনই হবে না। আমাদেরও শৃঙ্খলভাবে চলতে হবে, তাতেই সরকারের উদ্দেশ্য সফল হবে। আমরা শ্রমিক ভাইদের একটাই অনুরোধ করছি যে কোনো জায়গায় যেন প্যাসেঞ্জার না নামায় এবং প্যাসেঞ্জার নামানোর সময় পেছনের গাড়িগুলা যাতে আটকে না যায় ওই দিকটা লক্ষ্য রেখেই যেন ওরা গাড়ি চালায়। দেখেন, সবাই তো আজকে ত্রিপুরা তথা সারা ভারতবর্ষেই বেকার সমস্যা আছে, এটা আমরা সবাই জানি, সবাই স্বীকার করি। সবাই তো কিছু না কিছু কাজ করে খেতে হবে। এবার আমরা চাইছি যে যেহেতু অটো বা রিক্সা বেশি, ওইগুলার বিভিন্ন রুটে নিয়ে এসে যাতে পাবলিকের অসুবিধা না হয় এবং আমাদের শ্রমিক ভাইরাও যাতে দুবেলা খেতে পারে, ওইটাই আমাদের মূল উদ্দেশ্য। আলোচনা বিষয়বস্তু ওইটাই যে আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা থাকা উচিত। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।